আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের জন্য আবার লাইভ ক্লাস নিয়ে। আহ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বৈশাখের তপ্ত রোদের মাঝে এক পশলা বৃষ্টি আমাদের একটা শান্তির পরশ দিয়ে যাচ্ছে। জানি না এই ঠান্ডা পরিবেশ কত দিন থাকবে। তো আশা করবো বেশি দিনই যাতে থাকে। আমরা আজকে আলোচনা করব মূলত কর্মধারয় সমাস। আমরা কর্মধারয় সমাস কি জানার আগে আমাকে মনে রাখতে হবে যে কর্মধারয় কেন বলা হলো এই সমাসটাকে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের কর্মপদ নামে একটা জিনিস আছে, আমরা সবাই জানি। কর্মপদ, এই কর্মপদ জিনিসটা কি? কর্মপদ জিনিসটা হচ্ছে যে আমি একটা লাইন দেখি, যেমন আমি ভাত খাবো। এখানে আমি কর্তা, ভাত কর্ম, এবং খাবো হচ্ছে ক্রিয়া। তো এই যে আমি ভাত খাবো ক্রিয়াপদকে যখন আমি কি দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেই জিনিস সেটাকে বলা হচ্ছে কি? কর্মপদ। আমি কি খাবো? আমি ভাত খাবো। আমরা ইংরেজিতে এটাকে বলি যে অবজেক্ট। তো ইংরেজিতে যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যেটা যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। একটা বাক্যে ট্রানজিটিভ ভার্ব বা আমাদের এই কর্মপদ থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এই যে কর্মপদকে নিয়ে ধারণ করে যে সমাসটা হয়, সেটি আমরা যে ভাত দেখতে পেলাম, এই ভাত এটা মূলত কি? একটা বিশেষ্য, তাই না? এই বিশেষ্য বা নাউন, ওকে, একটা নাউন। এই কর্মপদকে নিয়ে যে সমাসটা গঠিত হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। তো আমরা এখানে কর্মধারয় সমাসটা সাধারণত বিশেষণ বিশেষ্য বা বিশেষ্য বিশেষণ এই দুইটা মিলে আমাদের তৈরি হয়। এখানে কখনো কখনো দোনোটাই বিশেষণ বিশেষণ হতে পারে, দোনোটাই বিশেষ্য বিশেষ্য হতে পারে। কখনো আগে বিশেষণ পরে বিশেষ্য, কখনো আগে বিশেষ্য পরে বিশেষণ, এভাবে হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। তো আম, কর্মধারয় সমাস কি জানতে গেলে আমাদের এই বিশেষ্য এবং বিশেষণ দুইটা জিনিস মাথায় রাখতে হবে, এবং কর্মপদ কি সেটা বুঝতে হবে। আমরা পরে ব্যাখ্যা করলে আমরা সেই কর্মপদটাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আজকের এই ক্লাসে যারা নতুন দেখছেন তাদেরকে বলবো, আপনারা যে যেখান থেকে আমার এই ক্লাস লেকচার দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা কমেন্টে লিখুন আপনারা কে কোথা থেকে আমার এই লেকচার ভিডিও দেখছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে উল্লেখ করুন, বা কোনো কিছু না বুঝে থাকলে সেটাও কমেন্ট করুন। তো আমি মেহেদী হাসান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য, 34তম বিসিএস, এবং বর্তমানে বান্দরবানে কর্মরত আছি। বান্দরবান আমার হোম ডিস্ট্রিক্ট, এবং এখানে আছি আজকে 9 বছর হলো। তো বান্দরবানে জন্ম, বান্দরবানে বড় হওয়া। আবার ভাবিয়েন না যে আমি এখানে পানিশমেন্ট পোস্টিং পেয়ে এখানে আছি। আমার পাহাড় ভালো লাগে, শহর ভালো লাগে না, তাই বান্দরবানেই আছি। তো বান্দরবানে থাকলেও অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশ জুড়ে আমাদের স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন যদি কমেন্টে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। তো যা বলছিলাম, আমরা আজকে আলোচনা করব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে কর্মপদ। তো কর্মপদটা কিভাবে আমরা দেখি, যেমন এই যে নীল পদ্ম, নীল পদ্ম, এই সমস্ত পদটার যদি আমরা ব্যাস বাক্য করি, নীল যে পদ্ম, আমরা যদি এভাবে ব্যাখ্যা করি যে নীল যে, সরি, পদ্ম, নীল যে পদ্ম। এখন এই পদ্ম ফুল আর কি, নীল পদ্ম। তো এখানে আমাদের নীল যে কি, এই যে আমি কি বললে আমার প্রশ্নটা আসতেছে, কিন্তু কি হয় বা নীল যে পদ্ম হয়, আমরা যদি ব্যাস বাক্যে একদম বিস্তারিত ভাবে লিখতাম তাহলে এরকম হতো, নীল যে পদ্ম হয় বা নীল হয় যে পদ্ম। আমরা এভাবে লিখতে পারতাম যে নীল হয় যে পদ্ম। আমাদের ব্যাস বাক্য জিনিসটা কি? ব্যাস বাক্য জিনিসটা হচ্ছে সোজা বাংলায় যে যে শব্দটা দেয়া থাকবে সেই শব্দটাকে আপনি একটা বাচ্চাকে বোঝানোর জন্য কিভাবে বললে সে বুঝবে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার ব্যাস বাক্য।
জাস্ট এতটুকু মনে রাখবেন, একটা বাচ্চাকে আমরা অনেক শব্দের অর্থ ভেঙে বুঝিয়ে দিই, তাই না? তো ঠিক তেমনি একটা বাচ্চাকে বুঝাতে গেলে আপনি কিভাবে একটা বাক্যে সেই জিনিসটা বুঝাবেন, সেটাই হচ্ছে আমার ব্যাস বাক্য। তো নীল হয় যে পদ্ম, মনে করেন একটা বাচ্চা আপনাকে জিজ্ঞাসা করলো বা নীল পদ্ম কি, বললে যে পদ্ম রং নীল হয়, তাই না? তো আমাদের এই সমস্ত পদ অনুযায়ী আমাকে তারপর আবার ওই বাক্যটাকে একটু সাজিয়ে লিখতে হবে, যেন আমার পূর্ব পদে নীল থাকে, পরে যেন আবার কি, এই যে এখানে পূর্ব পদে নীল, এখানে পদ্ম পরে নীল আগে, তাই আমার এখানেও কি নীল আগে দিতে হবে, ওকে, পদ্মটা পরে দিতে হবে। তাহলে ঠিক আছে, আমরা এখানে দেখতে পেলাম যে কি 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 নীল হয়, পদ্ম নীল হয়, বা নীল কি হয়, পদ্ম হয়। তাহলে নীল এবং পদ্ম, নীলটাকে যদি আমরা দেখি এভাবে, নাউন হিসেবে এটা ব্যবহৃত হতে পারে, এটা আবার অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হতে পারে। আর যদি রঙের নাম বলেন তাহলে এটা একটা বিশেষণ, আবার পদ্ম তো এটা একটা এমনি ফুলের নাম। তো এইভাবে বিশেষ্য বিশেষণে কিভাবে কর্মপদ হলো বোঝা গেল, কি হয় সেটা পদ্ম হয় অথবা নীল হয়। এভাবে প্রশ্ন করলে আমরা কিন্তু কর্মপদ পেয়ে যাচ্ছি। তো এই কর্মপদ নিয়েই যে সমাসটা হয় সেটাকে বলা হয় কর্মধারয় সমাস। আমরা এখন নীল পদ্ম শব্দটার ব্যাস বাক্য দেখি, যে নীল পদ্ম কর্মধারয় সমাস, কারণ পরপদ পদ্ম প্রধান এবং পূর্বপদ নীল বিশেষণ। আমরা এই যে কোন পদ পরপদ নাকি পূর্বপদ প্রাধান্য পায় সেটা যদি আমরা আগে বোঝার চেষ্টা করতে যাই তাহলে আপনারা ভুল করবেন। আপনাদেরকে আগেই বলছি, আবারও বলছি, যে আপনারা আগে সাদা স্বাভাবিকভাবে একটা বাচ্চাকে একটা শব্দের অর্থ বোঝাতে গেলে কিভাবে বলতেন, সেটা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্য তৈরি করাটা আগে শিখুন। ব্যাস বাক্য তৈরি করে শিখে গেলে তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন কোন জিনিসটা আপনার গুরুত্ব পাচ্ছে বা কোন জিনিসটা প্রধান, ওকে। নয়তো এমনিতে আপনি শত বই পড়লেও এটা বুঝবেন না। তো আমাদের আরো কিছু উদাহরণ আমরা আমরা দেখি, যে নীল যে পদ্ম, আমি হয় কথাটা লিখি নাই, হয় কথাটা উজ্জ্ব আছে, কারণ আমরা হয় না বললেও এটা বোঝা যাচ্ছে, ওকে। তো নীল যে পদ্ম, নীল পদ্ম। একইভাবে আমরা যদি দেখি স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ, এই যে দেখেন আমার স্মৃতিসৌধ কি, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, এখানে আমার স্মৃতি প্রথমে আছে তাই আমার এখানে প্রথমে ব্যাস বাক্যে দিতে হচ্ছে, এখানে সৌধ শেষে আছে তাই সৌধ শেষে দিতে হয়েছে। তো একইভাবে স্মৃতি রক্ষার্থে বা যে সৌধ, বা স্মৃতি রক্ষা করার জন্য যে সৌধ, এভাবে আপনি যেভাবে পারেন লিখতে পারেন, শুধু আমার প্রথমে স্মৃতি পরে সৌধ থাকলেই হবে। একইভাবে আমরা আরেকটা দেখি যে কি, অরুণের ন্যায় রাঙা প্রভাত, অরুণ রাঙা, হুম, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। তাহলে এই যে অরুণ বলতে সূর্য, সূর্যের সকালবেলা যেরকম লাল থাকে সে ঠিক তেমনি লাল রঙে রাঙানো, অরুণ রাঙা। তো আমি অরুণের ন্যায় রাঙা যে, বা অরুণের মতো যে রাঙা, এভাবে বললেও ব্যাস বাক্য কিন্তু হয়ে যাচ্ছে। শুধু আমার পূর্বপদ পরপদটা যেন ঠিক থাকে সেটা মাথায় রাখতে হবে। তো এর ভিতরে বলে রাখি, যারা আমার এই ভিডিও দেখছেন তাদের ভিতরে যারা বাংলায় অনার্স করছেন, তাদের সুবিধার্থে আমি আহ, প্রথম থেকে চতুর্থ বর্ষের একটা রেকর্ডেড অনলাইন ক্লাস কোর্স চালু করেছি। তো আপনারা যারা এই রেকর্ডেড ক্লাস নিতে ইচ্ছুক তারা আমাকে ইনবক্স করবেন। মাত্র 500 টাকায় যে কোনো এক ইয়ার, হ্যাঁ, সাথে থাকবে এক্সক্লুসিভ নোটস। আমরা এই রেকর্ডেড ক্লাসে আমাদের সবগুলো মেজর সাবজেক্ট গুলোর আলোচনা থাকবে, পাশাপাশি থাকবে আমার সবগুলো ক্লাসের উম বিশেষ বিশেষ নোটস গুলো থাকবে, গুরুত্বপূর্ণ নোটস গুলো থাকবে, রেফারেন্স বইয়ের পিডিএফ ফাইল থাকবে। হুম, তারপরে থাকবে আপনার যে ক্লাস লেকচারের যে স্লাইডের পিডিএফ থাকবে। এছাড়াও থাকবে সাজেশন, সবচেয়ে বড় জিনিস সাজেশন, যেটা সেটা একদম ফ্রি পাচ্ছেন আপনারা এই ক্লাসের সাথে। এভাবে আপনি যদি প্রথম বর্ষের হন বা দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বা চতুর্থ যে বর্ষেরই হন না কেন, মাত্র 500 টাকা। এটা অনেকেই আপনারা আসলে বলতে পারেন আমি 500 টাকা রাখছি, এটা খুব একটা চিপ রেটে রাখছি, কারণ স্টুডেন্টদের যাতে এটা আহ, আহ, সাহায্য করে। কারণ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টই পারিবারিক কারণে বা ফ্যামিলি রেসপন্সিবিলিটির কারণে খুব কষ্ট করে পড়ালেখা করে, এটা আমার জানা আছে। হ্যাঁ, এবং তারা এই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে নানা চাকরি অথবা ব্যবসা বা নানা কাজে ব্যস্ত থাকে। তো যারা নিয়মিত ক্লাস করতে পারেন না বা পরীক্ষাতে ভালো করতে চান, তাদের জন্য আমার এই অনলাইন ক্লাসটা মাত্র 500 টাকায়, এটা আপনাদের জন্য খুবই ফ্রুটফুল হবে।
আর আপনাদের যদি ক্লাস করে মনে হয় যে না এই ক্লাসগুলো আমার উপকারে আসে নাই, হ্যাঁ, তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের টাকা আবার রিটার্ন করে দিব, কোনো সমস্যা নেই। তো কিভাবে আপনারা ক্লাসটা নেবেন, আপনারা যারা আহ, এই কোর্সটা কিনতে ইচ্ছুক, তারা আমার এই যে গ্রামীণ নাম্বারটা 01715681586, এই নাম্বারে 500 টাকা বিকাশ করে দিবেন, পার্সোনাল নাম্বারে বরাবর 500 টাকা দিবেন। কোনো ক্যাশ আউট চার্জ দেওয়া লাগবে না, এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না। 500 টাকা দেওয়ার পর আমি এবং আপনারা ওই নাম্বারের যে একটা স্ক্রিনশট আমাকে ইনবক্স করবেন। পাশাপাশি আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট, হ্যাঁ, জিমেইল, অবশ্যই জিমেইল লাগবে। জিমেইল অ্যাকাউন্ট, যে জিমেইলের ইমেল অ্যাড্রেস আমাকে পাঠাবেন। আমি সেই ইমেইলে আপনাদেরকে কিছু ফোনের ভিতরেই আহ, সেই একটা লিংক দিয়ে দিব। আপনার ইমেল চেক করলে সেখানে আপনারা পেয়ে যাবেন ফাইল। তো এখানে ভিডিও ক্লাসগুলো খুব সুন্দর করে সাজানো আছে, আপনারা খুব যদি একবার করেও ভিডিওগুলো দেখে নেন, হ্যাঁ, তাহলে খুব ভালো একটা পরীক্ষা আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। আর তো যাই হোক, যারা এই বাংলা অনার্স অনলাইন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, আপনারা আমাকে ইনবক্স করুন, আমি আপনাদেরকে বাকিটা বিস্তারিত ওখানে বলবো। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করবো এখন, কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাস মূলত 4 প্রকার। একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আরেকটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস। আমরা এখন এই 4টি কর্মধারয় সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসে আমাদের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। খেয়াল করুন, মধ্য পদ লোপী মানে মধ্যের পদ লোপ পেয়েছে। মধ্যের পদ লোপ অথবা মানে বাদ গিয়েছে, ওকে, বাদ করা বা ডিলিট হয়ে যাওয়া, এরকম মধ্যের পদ লোপ পেয়ে যে সমাসটা হয় তাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো যেমন দেখুন আপনারা, এই যে যে এটা হচ্ছে যে কি সিংহাসন, হ্যাঁ, তো আমরা কিভাবে লিখবো, সিংহ চিহ্নিত যে আসন বা সিংহ চিহ্নিত আসন, আমরা এখানে যে লিখতেও পারি না লিখতেও পারি, সমস্যা নাই। তাহলে এই যে দেখেন, এই যে চিহ্নিত শব্দটা আমার সিংহাসন শব্দে বাদ গেছে, তাই না, মধ্যে একটা পদ কি হয়েছে, লোপ পেয়েছে, মধ্যের একটা পদ লোপ পেয়েছে বা বাদ গিয়েছে, এই কারণে এটা হয়ে গেছে একটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এভাবে ব্যাস বাক্য করতে গেলে আমাদের যে মধ্যের পদ যদি বাদ দিয়ে তারপর আমরা আহ যে সমাসটা গঠন করব সেটাকে বলা হয় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে আসে আমাদের উপমান কর্মধারয় সমাস। খেয়াল করেন, উপমান, আমাদের এই মান শব্দটা যদি আমরা একটা খেয়াল করি, আমরা যে কোনো একটা দোকানে গেলে আমরা যদি বলি যে 1 কেজি চাল দেন, তারা একটা নির্দিষ্ট বাটখারা দিয়ে, হ্যাঁ, মেপে নির্দিষ্ট মাপ অনুযায়ী আমাকে দেয়। বা আপনি কাপড় কিনতে গেছেন, গস কাপড়, দেখবেন যে একটা ফিতা দিয়ে কি মেপে মেপে দিচ্ছে, তাহলে এই যে একটা নির্দিষ্ট মান হুম আছে। তো ঠিক তেমনি উপমান কর্মধারয় সমাসে এই মানের কথাটা একটু ভিন্নভাবে বলা হয়েছে। বলা হয়েছে যে এটাকে আমাদের মানের জায়গায় না বলে, মান না দিয়ে, সেখানে এটাকে বলা হয়েছে আহ ধর্ম। ওকে, কিরকম করে বলা হয়েছে আমরা একটু দেখাচ্ছি। এই যে যেমন মনে করেন তুষার এবং বক, দুইটাই সাদা, তাই না, তুষারের ন্যায় শুভ্র। খেয়াল করুন, তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তাহলে এখানে খেয়াল, এই যে দেখেন, তুষারও সাদা, যে জিনিসটাকে বকটাকে কল্পনা করা হচ্ছে তুষারের সাথে, এই তুষারের এই সাদা আর এখানের এই সাদা দুটোটা একই রকম, তাই না। তো এই সাদা আর এই সাদা তাদের তুষারের শুভ্র, বা সাদার আর একটা এর হচ্ছে কি শুভ্র। তো যে বককে তুলনা করা হচ্ছে এই জিনিসটাও শুভ্র, হ্যাঁ, আর এই তুষারকে তুলনা করা হচ্ছে এই জিনিসটাও শুভ্র। এই কারণে হয়ে গেছে কি তুষার শুভ্র। তবে যখন এই যে যে দেখেন এই সাদা, এই যে এই তুষারের মান আমাদের কিন্তু এখানে কি করা হয়েছে, মানটাকে কিরকম সাদা, তুষারের মতো সাদা। ওকে, সাদা তো অনেক রকম আছে, দুধের মতো সাদা, হ্যাঁ, তুলার মতো সাদা, ওকে, বা এরকম করে আমরা অনেক ধরনের সাদা কথা, সাদার উদাহরণ আছে।
এই যে যেমন মনে করেন, মেয়েরা যদি কাপড় কিনতে যায় দেখবেন যে কালার কত রকমের, ছেলেরা যদি কাপড় কিনতে যায় কালার হচ্ছে 12 রকমের। আর মেয়েরা যদি কালার কিনতে যায় তাহলে এটা হাজার হাজার কালার। লালের ভিতর আবার কত ধরনের যে শেড, নীলের ভিতর কত ধরনের যে শেড, এটা কোনো যে বিয়ে করে নাই সে বুঝবে না। তো যাই হোক, আমাদের ওটা দেখার বিষয় না। এই যে সাদা কেমন সাদা, তুষারের ন্যায় সাদা, এই যে একটা মান উল্লেখ আছে, এটাকে বলা হচ্ছে, এই মানটাকে বলা হয়েছে আমাদের বইতে ধর্ম। ওকে, সাধারণ ধর্ম উল্লেখ থাকে। আমি তো যখন মানে পড়তেছিলাম স্টুডেন্ট লাইফে, আমি যখন পড়েছি, আমি তো ধর্ম মানে জানি যে কি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই ধর্ম আবার কিরকম। আসলে এই মানটাকে বলা হচ্ছে যে কি, ধর্ম। তো এই যে সাধারণ ধর্ম থাকবে বা উভয়ের একটা মান যখন থাকবে, মানের কথা যখন উল্লেখ থাকবে এবং তাদের ভিতরে তুলনা করা বোঝাচ্ছে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে কি, এখানে তুলনা করা বোঝায়। আপনার উপমান, উপমিত এবং রূপক তিনটাতে একটা জিনিস কমন ফ্যাক্টর হচ্ছে যে কি, তারা তুলনা করা বোঝাবে। এবং তুলনা করতে গিয়ে কখনো এই মানের উল্লেখ থাকবে, কখনো মানের উল্লেখ থাকবে না, কখনো কখনো যেটাকে যার সাথে তুলনা করা হচ্ছে দুটোটাকে একই জিনিস কল্পনা করে ফেলা হবে। এইটা হচ্ছে পার্থক্য। তো উপমানে কি করা হয়, একটা সাধারণ ধর্ম বা সাধারণ মান বজায় থাকে, সেটা অনুযায়ী কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। ভ্রমর, এখন যার চুলের কথা বলা হচ্ছে তার চুলও কৃষ্ণ, আর ভ্রমরও কৃষ্ণ। তাহলে ভ্রমরের কৃষ্ণের কালারের মতো চুলের কালার কালো, এরকম করে তুলনা করা হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে উপমান কর্মধারয়। এখানে আমার এটাকে সাধারণ গুণ বলা হয়েছে, আরেকটা জায়গা আরেকটা ইয়েতে বলা হয়েছে যে কি, সাধারণ গুণ বা ধর্ম। এরপর আসতেছে আমার উপমিত কর্মধারয় সমাস। আমার উপমিততে খেয়াল করেন, এই যে এখানে একটা মত আছে তাই না। আমরা অনেক সময় কি করি, কথায় কথায় বলি যে তুই বেটা ওর মুখের মতো হয়ে গেছিস। অমুকের মতো মানে কেমন, মানে তার মতো কি। যেমন আমাদের মায়েদের কমন ডায়লগ, কিছু হইলে বলে যে হইছস তো বাপের মতো। বাপের কিসের মতো হয়েছি সেটা কিন্তু তারা আর বলে না, তাই না। এভাবে মতো করে একটা কথা চলে আসে। তাহলে দেখুন, এখানে আমরা যদি দেখি সিংহের ন্যায় পুরুষ, সিংহ পুরুষ। এখন এই যে এই পুরুষটাকে, হ্যাঁ, এই সিংহের সাথে তুলনা করলে দেখেন তো কোন জিনিসটা কি মিল আছে, কিন্তু বলা হচ্ছে সিংহের ন্যায় পুরুষ। ওকে, কোনো মিল নাই, না আছে কেশর, না আছে লেজ, না আছে দাঁত, না আছে কিছু। হ্যাঁ, কোনো কিছুতে কিন্তু আমরা মিল খুঁজে পাই না। কিন্তু এখানে সিংহ পুরুষ দ্বারা সাহসী পুরুষকে বোঝানো হয়েছে। মানে এইভাবে জন্য নাম হয়েছে কি, সিংহের ন্যায় পুরুষ, সিংহ পুরুষ। তো এখানে এই যে যে ন্যায় দ্বারা আমাদের সিংহের মতো পুরুষ বলা হয়েছে। ওকে, তো এখানে এই সিংহের কোন জিনিসটার সাথে পুরুষের কোন জিনিসটার মিল আছে সেটা কিন্তু বলা হয় নাই। সাধারণ গুণ, আমরা যে সাধারণ গুণ আগের ইয়েতে পড়লাম উপমিততে, সেই সাধারণ গুণ অথবা ধর্ম এখানে আমার উল্লেখ নাই, উল্লেখ নাই। এই কারণে এটা হয়ে গেছে মত, উপমিত। ওই আমরা বলি না সালমান খানের মতো একটু অভিনয় করতো, সালমান খান তো অনেক অভিনয় করছে, কেমন অভিনয় করছে। ওকে, এই যে যে জিনিসটা, এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এরপরে আসে চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। যেমন এখানে দেখেন এই চাঁদ, এই চাঁদের সাথে ঐশ্বরিয়া চেহারার কোনো মিল আছে, কিন্তু তাদের দুইটাকেই তুলনা করা হয়েছে। হ্যাঁ, দুটাকেই তুলনা করা হয়েছে, তাদের কিন্তু তাদের কোনো গুণ নাই, এখানে কোনো মানে কমন ফ্যাক্টরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সাধারণ ধর্ম বা গুণ এখানে নাই, কিন্তু তুলনা করা হচ্ছে চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ। এখন আসুন রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসটা কি, এই যে দেখেন এটা একটা মাঝি, নৌকার মাঝি, আর এই যে এখানে এক যুবতী বসে আছে, তার মনটা কিন্তু বোঝা যাচ্ছে উদাসীন, তার মন এখানে নাই, অন্য কোথাও চলে গেছে। হ্যাঁ, তাহলে এই যে মন রূপ মাঝি, মন মাঝি। হ্যাঁ, তো এখানে তার এই মনটা এই মাঝির মতো কি, নৌকা চালায় অন্য জায়গায় চলে গেছে, এটাকে একটা রূপক হিসেবে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। এই যে গতকালকে আমি সাভা নাকি যেন একটা, সাম্ভা, সাম্ভা মুভিটা দেখলাম। হ্যাঁ, আহ, কি যেন, ইন্ডিয়ান নায়ক ভিকি কৌশল না ক্যাটরিনা কাইফের জামাই যে। তো যদিও প্রচুর পরিমাণে ইতিহাস বিকৃত করা হয়েছে, ওখানে আওরঙ্গজেবের ভূমিকা অভিনয় করেছে একজন নায়ক।
আবার ওদিকে সাম্বার জায়গায় ভিকি কৌশল অভিনয় করেছে। হ্যাঁ। তো এই যে যে সঞ্জয় খান্না, না সঞ্জয় খান্না মনে হয় অভিনয় করছে। এখন আমরা যখন অভিনয় দেখেছি তখন কিন্তু মুভিতে ওই সঞ্জয় মনে হয় নাই, এটাকে তখন আওরঙ্গজেবে মনে হয়েছে। আর যে সাম্বার অভিনয় করছে তাকে কিন্তু আমরা ভিকি কৌশল হিসেবে দেখি নাই, আমরা তাকে সাম্বা হিসেবেই দেখেছি। বা আকবর নিয়ে যে ঐশ্বরিয়া এবং ঋতিকের যে একটা মুভি হয়েছিল, সেখানে ঋতিক আকবরের উপর ভূমিকা অভিনয় করে। হ্যাঁ। তো এই যে যখন আমরা মুভিটা দেখছি তখন কি আমরা কি নায়ক ঋতিককে দেখছি না আকবরকে দেখছি? তাহলে এই যে দেখেন রূপ ধারণ করেছে, এরকম করে একটা রূপ যখন ধারণ করে মানে তাদের ভিতরে আর কোনো পার্থক্য, হুম, পার্থক্য থাকে না, তখন সেটা হয়ে যায় রূপক কর্মধারয় সমাস। ওকে। এরকম করে আমরা দেখি আরো আছে, যেমন ক্রোধ রূপ অনল প্রধানল। ক্রোধ রূপ অনল প্রধানল। একইভাবে আমরা আরেকটা দেখবো যে কি, এই যে প্রাণরূপ পাখি, প্রাণ পাখি। তো আপনারা যারা আজকের ক্লাস এতটুকুই, এতক্ষণ আপনারা কর্মধারয় সমাস নিয়ে বিস্তারিত আলোচনা দেখেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে যে বাসায় এই যে কর্মধারয় সমাসের যতগুলো উদাহরণ আছে ভালো করে পড়ে ফেলা। কোনোটা নিয়ে যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্টে প্রশ্ন করুন। হ্যাঁ। অথবা আমার একই নামে ফেসবুক গ্রুপ আছে, মেহেদী স্যারের বাংলা ক্লাস, সেখানে পোস্ট করুন। হ্যাঁ। কমেন্টে লিখুন আপনার প্রশ্ন, আমি উত্তর দিব, সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং কোনো কিছু না বুঝলেও সেটা আমাকে জানান, আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, করে যাব। এবং আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটা লাইক করবেন। এখানে কমেন্ট সেকশনে আপনার কমেন্ট জানাবেন, ক্লাস কেমন লাগলো, আর আপনারা কি বিষয়ে ক্লাস করতে চান। হ্যাঁ। আর অন্য কোনো টপিকস নিয়ে যেটা নিয়ে আপনার জানা দরকার আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করলে আপনার উপকার হবে। হ্যাঁ। সেই বিষয়টা লিখুন, বাংলা বিষয়ক ভাই। আগে বলে রাখি, বাংলা বিষয়ক, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক যে কোনো বিষয় নিয়ে আপনি আমার সাথে ডিসকাস করতে পারেন। এখন আপনি যদি আমাকে আইসিটির কিছু জিজ্ঞাসা করেন আমি, বা আপনি যদি আমাকে বিজ্ঞানের কিছু জিজ্ঞাসা করেন তাহলে আমি এটার সদুত্তর দিতে পারবো না। এবং যারা, অবশ্যই আমি আরো বলবো যে আপনার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আপনার নিজের টাইমলাইনে, অথবা বন্ধুদের সাথে শেয়ার করুন, বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। হ্যাঁ। ক্লাসমেটদের গ্রুপে যারা আপনার মতোই বাংলা নিয়ে নানা ধরনের কষ্টে আছে, মাথায় অনেক কিছু বুঝে না, বাংলা ব্যাকরণটা বা বাংলা ভাষা সাহিত্য কঠিন মনে হচ্ছে, তাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেন। আর আপনারা যদি ইউটিউবে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে এই ভিডিওটাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানান আপনি কি বিষয়ে ক্লাস নিতে ইচ্ছুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।